সেকেন্ড চ্যাপ্টার পড়বো ফ্রিকশন। আর থার্ড চ্যাপ্টার যেটা আমরা পড়বো, প্রথম যেটা নিউটনস ল, সেকেন্ড চ্যাপ্টার ফ্রিকশন, আর থার্ড চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, এই তিনটা চ্যাপ্টার পড়লে আমাদের ইউনিট 3 শেষ হবে। ঠিক আছে, তো আমরা আজকে নিউটনস ল স্টার্ট করছি। আচ্ছা, তোদের নিউটনস ল মনে আছে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে ফার্স্ট লটা বল। স্যার, ওই বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে গতিশীল থাকবে। আর একটু বল, ঠিক বলেছো তো? বল। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু গতিশীলতা বজায় থাকবে। ঠিকই বলেছি। তাহলে যখন বলের সংজ্ঞা দেওয়া হয় তখন কি বলা হয়? যে বাইরে থেকে যা প্রয়োগ করলে, তাই তো, গতিশীল বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে, বা গতিশীল হয়, স্থির বস্তু স্থির হয়। স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়। আচ্ছা, কিভাবে বলবি বলতো ল্যাঙ্গুয়েজটা? তোরাই বল। বলের সংজ্ঞাটা বলের সংজ্ঞাটা বল দেখি। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা, এবং কোনো গতিশীল বস্তু এবং কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয় বা করার চেষ্টা করা, তাকেই বল বলে। দেখ, প্রথমত আমি বলি, তার মানে বল হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এমন একটা ভৌত রাশি যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে তার গতির অবস্থার পরিবর্তন হয়। এই সব কথাটাকে যদি আমি এক কথায় বলি, গতির অবস্থার পরিবর্তন হয় বা গতির অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়। গতির অবস্থা মানেই কি? ভেলোসিটি, বেগ। গতির অবস্থাকে প্রকাশ করে যে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হচ্ছে বেগ ভেক্টর, ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টর যদি চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে বল প্রযুক্ত হয়েছে, সেটা মানে হোক বা অভিমুখে হোক। তাহলে বলের সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি। দেখ, আমরা প্রথমে যেরকম ভাবে তোরা ক্লাস 9-এ নিউটনস ল চ্যাপ্টার পড়েছিলি, এখানে সেরকম ভাবে পড়লে হবে না, কারণ এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে যে অঙ্ক করা, মেনলি বেসিক্যালি। এখানে তো নিউটনস ল পরীক্ষায় পড়বে না, যে নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় গতি সূত্র বিবৃত করে, এইসব ধরনের কোয়েশ্চেন এখানে পড়ে। এখান থেকে মেনলি যেটা করতে হবে তোকে প্রবলেম, ঠিক আছে? থিওরি কোনগুলো পড়বে সেগুলো আমি বলে দেবো, বাট মেনলি অঙ্ক করতে হবে, তুই জেনে রাখ। তাহলে প্রথমে আমরা ফোর্স সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। তাহলে হেডিং কর কনসেপ্ট অফ ফোর্স বা বলের ধারণা। ফার্স্ট টপিক হবে আমাদের বলের ধারণা। নিউটনস ল গুলো আমি জানি যে তোরা জানিস, এবং নিউটনস ল গুলো আমরা হেয়ার এন্ড দেয়ার কাজে লাগাবো এখানে সেখানে। বলের ধারণা বা কনসেপ্ট অফ ফোর্স, কনসেপ্ট অফ ফোর্স। কনসেপ্ট অফ ফোর্স, ঠিক আছে? তাহলে দেখ, প্রথমে আমি বলি যে আমরা যে ডেফিনেশনটা বলার চেষ্টা করছি, আমরা ডেফিনেশনটা যেরকম ভাবে তোরা পড়েছিল ওরকম ভাবে বলছি না, আমি অন্যভাবে ডিফাইন করছি, তোরা একটু লিখ। বাইরে থেকে যা প্রয়োগ করলে, বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয়। বস্তুর গতির অবস্থাকে ভি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, তাই ব্র্যাকেটে আমি ভি ভেক্টর লিখলাম। গতির অবস্থার পরিবর্তন হয়, বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয়, তাকে বল বলা হয়। পরিবর্তন হয়, তাকে বল বলা হয়। বলকে অবশ্যই এফ দিয়ে ডিনোট করা হয়, এফ ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি হলে আমরা মাথায় তীর চিহ্ন দেবো, ভেক্টর নোটেশন। তাহলে পরিবর্তন তাকেই বল বলা হয়, ফোর্স। তার মানে আমরা এখানে কাজ চেঞ্জের কথা বলছি, ভালো করে বুঝ, ভি ভেক্টরের চেঞ্জের কথা বলছি। তাহলে ভি একটা কি ভেক্টর রাশি, তার কি কি থাকতে পারে? তার মান থাকবে, এবং কি থাকবে? তার অভিমুখ থাকবে। তার মান থাকবে এবং তার অভিমুখ থাকবে। তাহলে ভি এর চেঞ্জ বলতে কি?
বেগের পরিবর্তন মানে কি? মানেরও পরিবর্তন, অভিমুখেরও পরিবর্তন, শুধু মানের পরিবর্তন অথবা শুধু অভিমুখ। ভি মান এবং অভিমুখ দুটো নিয়ে গঠিত, তাই যদি যে কোনো একটার পরিবর্তন হয় তাও আমি বলতে পারি ভি এর পরিবর্তন হয়েছে, অথবা যদি দুটোই পরিবর্তন হয় তাও আমি বলতে পারি ভি এর পরিবর্তন হয়েছে। তার মানে এটা নেসেসারি নয় যে সবসময় বল প্রয়োগ করলে এটা নেসেসারি নয়। ভেবে দেখ যে গতিশীল বস্তু আরো বেশি গতিশীল হবে, এটা নেসেসারি নয়। কিন্তু গতিশীল বস্তু একই দ্রুতিতে চলতে পারে শুধুমাত্র যদি অভিমুখের পরিবর্তন হয়। ভেবে দেখ, মানটা যদি আমাদের একই থাকে, শুধুমাত্র অভিমুখের পরিবর্তন হতে পারে, তাহলেও কিন্তু ফোর্সে প্রয়োগ করতে হবে। ওই জন্য আমরা কি স্যার বলছি, হ্যাঁ বল। স্যার বলছিলাম মানটা বা অভিমুখটা যদি চেঞ্জ হয় তখন কি আর ভিটা ভেক্টর থাকবে? অবশ্যই। ভেক্টর মানে তো এমন নয় তার ডিরেকশনটা একই দিকে থাকবে সবসময়, ভেক্টর ডিরেকশন চেঞ্জ হতে পারে না, বেগের অভিমুখ পরিবর্তন হতেই পারে। কোনো বস্তু বেগ রাশিটা কি একমাত্র তখনই ডিফাইন যখন সরল রেখায় গতি, তা তো নয়। বক্ররেখায় গতি হলে কি তার বেগ থাকবে না? হ্যাঁ, কন্টিনিউয়াসলি তার বেগের পরিবর্তন হতে পারে অভিমুখের। একটা মনে করে কার্ভ পাথ বরাবর যদি কোনো একটা বস্তু যায় সাপোজ, তাদের বেগের অভিমুখ কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। যে কোনো জায়গায় বেগের অভিমুখ কি করে পাবো আমরা? স্পর্শক অঙ্কন করতে হবে সেই জায়গাতে। যখন কোনো একটা বস্তু বৃত্তপথে ঘুরে তখন কি হয়? এর বেগ কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, তাই? কিন্তু হতে পারে তো মানটা কি আছে, বেগের যে মান সেটা তো পরিবর্তন হয়নি, কিন্তু অভিমুখ কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, তাতেও কিন্তু বল প্রযুক্ত হয়েছে বলা হয়। ওই জন্য আমি ডেফিনেশনটা এইভাবে লিখলাম, মোর কারেক্ট ডেফিনেশন এটাই। যা প্রয়োগ করলে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয়, এক কথাই এটার মধ্যে সব আছে, ভেলোসিটি ভেক্টর। যা প্রয়োগ করলে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয় তাকে বল বলা হয়। তার মানে কি ভি ভেক্টর চেঞ্জ হবে বেসিক্যালি। এখন দেখ, এর মানের পরিবর্তন হবে নাকি অভিমুখের পরিবর্তন হবে নাকি দুটোরই পরিবর্তন হবে, সেটা ডিপেন্ড করছে আমি ফোর্সটা কোন দিক দিয়ে দিচ্ছি, ফোর্সের ডিরেকশনটা কি। দেখ তোকে আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, মনে কর এটা একটা অবজেক্ট, বস্তু এম ভরের বস্তু এখানে রয়েছে, মনে কর এই বস্তুর মানে এই বরাবর ভি বেগ নিয়ে চলছে। আমি যদি মনে কর বস্তুর উপর এই বরাবরই ফোর্স দিই, তাহলে কি হবে? বেগের অভিমুখের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মানের পরিবর্তন হবে, বেগ বেড়ে যাবে, মানটা বেড়ে যাবে, কিন্তু অভিমুখ একই থাকবে। কিন্তু ভেবে দেখ, যদি এই বস্তুটাকে আমরা এইদিকে ভেলোসিটি ছিল ভি, মনে কর এই দিকে ফোর্স দিয়ে দিলাম এফ, উল্টো দিকে, তাহলে কি হবে? অভিমুখ পরিবর্তন হবে নি, কিন্তু বেগের মান কমে যাবে। এখানে কি ছিল? মান বেড়ে যাচ্ছিল, এখানে কি মান কমে যাবে। তাই দেখো, বেগের সঙ্গে যদি সমান্তরালে বা বেগের সঙ্গে যদি বিপরীতমুখী আমি ফোর্স দিই, বেগের সঙ্গে যদি সমান্তরালে বা বেগের সঙ্গে যদি আমি বিপরীত মুখে ফোর্স দিই, তাহলে কি হচ্ছে? এর অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এর মানের পরিবর্তন হচ্ছে। অভিমুখে মানে পরিবর্তন হবে না, বেশি বল দিলে তো হ্যাঁ ওইদিকে নিতে হ্যাঁ শুরু হ্যাঁ, করবে। যদি তুই এটা চাস, হ্যাঁ, কিন্তু তখন ভেলোসিটি ডিরেকশনটা ওইদিকে, মানে তখন এই কেসটাই হয়ে যাবে। হুম, ঠিক আছে, কিন্তু উল্টা দিকে হবে। হ্যাঁ উল্টো দিকে। কারণ কি দেখ, ফোর্স আর ভেলোসিটি দুটোই কেস, যদি ফোর্স আর ভেলোসিটি ডিরেকশন একই থাকে অথবা ফোর্স আর ভেলোসিটি ডিরেকশন আলাদা থাকে। তুই যেটা বলতে চাইছিস, মনে কর আমি এমন বেশি বল দিয়ে দিলাম যাতে করে পুরো সিস্টেমটা এইদিকে চলে এলো, তখন ফোর্স আর ভেলোসিটি একই দিকে হয়ে যাচ্ছে, আরো এই কেসটি হয়ে যাচ্ছে। সেটা আমি হুম, বলছিনি, আমি বলের সেই পরিমাণটা বলছিনি, মানে থামার আগে মুহূর্ত পর্যন্ত আমি বলছি। ও ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে ভেলোসিটিটা কমতে থাকবে, কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হবে। কিন্তু আমাদের কাছে হুম, এমন সিচুয়েশনও আছে, দেখ যেমন ধর একটা অবজেক্ট এই বরাবর ভি বেগে চলছিল, একে যদি আমি এই বরাবর এখন বল দিই, প্রযুক্ত বল লম্ব হবে, তাহলে কি হবে? বেগের মানটা কি থাকবে, কিন্তু অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি মনে কর এমন হয়, এটা আমরা আরো ডিসকাস করবো ইন ডিটেল, মনে কর যদি এইদিকে বেগ আছে আর ফোর্সটা আমি এই বরাবর দিলাম একটা নির্দিষ্ট কোণে,
তাহলে কি হবে, মান এবং অভিমুখ দুটাই চেঞ্জ হবে। তাতে এতগুলো সিচুয়েশন আমাদের হতে পারে। শুধু তাই নয়, এই যে ফোর্সের সঙ্গে ভেলোসিটির যে অভিমুখটা বা ফোর্সের সঙ্গে ভেলোসিটির যে কোণটা, সেই কোণটার উপর ডিপেন্ড করে যে শুধুমাত্র এই কনক্লুশনটাই আমরা করতে পারবো বেগের মান এবং অভিমুখ পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না তা নয়, এর সঙ্গে এটাও আমরা কনক্লুড করতে পারবো যে এই এই পার্টিকেলটার বা এই বস্তুটার ফিউচার পাথ কিরকম হবে, মানে এই বস্তুটা কোন পাথে যাবে, সেই পাথটা দেখতে কেমন হবে, সেই সঞ্চার পথটা কেমন হবে। যেমন আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির সঞ্চার পথ বলেছিলাম অধিবৃত্তাকার, সেরকম এদের ক্ষেত্রে কোন জিওমেট্রিটা ফলো করবে, কখন হবে সরল রৈখিক, কখন হবে বৃত্তাকার, কখনো হবে কুণ্ডলীকৃত হেলিক্যাল। তো সেটা হচ্ছে যে ফোর্স আর ভি এর যে মধ্যবর্তী কোণ, এফ আর ভি এর যে মধ্যবর্তী কোণ, তার উপরে মেনলি ডিপেন্ড করে বেসিক্যালি। তাহলে এফ ও ভি এর মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে বস্তুর যে গতিপথ সেটা বিভিন্ন রকম হতে পারে। সেটা কি কি হতে পারে আমরা সেটা এবারে ডিসকাস করব। তাহলে নেক্সট টপিক সেটিং কর। এফ ও ভি এর মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে এফ ও ভি এর মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে বিভিন্ন গতিপথ। ভিত্তি করে বিভিন্ন গতিপথ এফ ও ভি এর মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে বিভিন্ন গতিপথ। ঠিক আছে, তো মনে কর কেস ওয়ান আমরা বলছি, কেস ওয়ান আমরা বলছি যে থিটা সমান এফ ও ভি এর মধ্যবর্তী কোণটা আমরা থিটা হচ্ছে, থিটা সমান 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। এই দুটোর জন্য আমরা বলবো, এই যে দুটো ছবি আমি এঁকেছিলাম, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, আবার ছবিগুলো আঁক তোরা। তাহলে এটা হচ্ছে যে প্রযুক্ত বল, সাপোজ এটা হচ্ছে ভি ভেলোসিটি ভেক্টর যেটা আগে থেকে ছিল, আর এটা এফ। তাহলে এফ আর ভি একই দিকে আছে, কারণ থিটা কত 0 ডিগ্রি। এখানে দেখ এফ আর ভি অপোজিট দিকে আছে। এটা এফ, তাহলে এফ আর ভি অপোজিট দিকে আছে, তাহলে থিটা কত 180 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখ এফ আর ভি এখানে কি প্যারালাল, এখানে কি এফ আর ভি হচ্ছে যে অ্যান্টি প্যারালাল। তাহলে এই ক্ষেত্রে কেসটা কি হচ্ছে, দেখ পার্টিকেলটার কি ভেলোসিটির কোনো অভিমুখ পরিবর্তন হচ্ছে না। আমরা কি ডিসকাস করলাম একটু আগে, যে বেগের যে অভিমুখ সেটা কোনো পরিবর্তন হচ্ছে না, কেবলমাত্র মানটা পরিবর্তন হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে এর ফিউচার পাথ কিরকম হবে, বেগের যদি অভিমুখ না পরিবর্তন হয় তাহলে কিরকম হবে গতিপথ বল। সে যেরকম আছে সেরকমই চলতে সেরকম থাকবে। মানে সরল রৈখিক হবে, হুম। সরল রৈখিক। তাহলে এই ক্ষেত্রে গতিপথ সরল রৈখিক, তাহলে এক্ষেত্রে গতিপথ হবে সরল রৈখিক, গতিপথ হবে সরল রৈখিক। এবং এখানে একটা কথা খেয়াল রাখবি, সেটা হচ্ছে যে এই যে ফোর্সটা কন্টিনিউয়াসলি দিতে হবে, একবার দিয়ে ছেড়ে দিলে হবে না। যতক্ষণ বস্তুটার গতি থাকবে ততক্ষণ অবধি ফোর্সটা 0 ডিগ্রি কোণে কাজ করবে, বা ততক্ষণ অবধি ফোর্সটা 180 ডিগ্রি কোণে কাজ করবে। এবং এখানে এই এফ ছাড়া আর অন্য কোনো ফোর্সের এক্সিস্টেন্স আছে বলে ধরা হচ্ছে না,
কারণ যদি আরো অন্য কোনো ফোর্স থাকে, সাপোজ ধর আমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্সকে ধরি বা আদার্স অন্য কোনো ফোর্সকে ধরি আছে, তাহলে সেও তো তার প্রভাব খাটাবে বস্তুটার উপরে, তখন তার গতিপথটা এরকম থাকবে না, আলাদা হয়ে। তাহলে এখানে আমি কেস এই যে কথাটা আমি বলছি, সেক্ষেত্রে যে প্রযোজ্য শুধুমাত্র যে ফোর্স, অনলি ফোর্স হচ্ছে সেটা অ্যাপ্লাইড ফোর্স, অনলি এফ। স্যার কিন্তু বাকি ফোর্স গুলো তো আছে, যেমন হ্যাঁ। ঘর্ষণ বলটা আর অভিকর্ষজ বলটা। হ্যাঁ, বলগুলো আছে, তাহলে ওই বলগুলো ধরলে এই পাথটা হবে না, অন্য পাথ হবে। কারণ দেখ, বস্তুটার গতি মেনলি ফাইনালি আলটিমেট গতি নির্ভর করবে কিসের উপরে? নেট ফোর্সের উপরে। একটা বস্তুর উপর তুই মনে কর তুই এখানে দাঁড়িয়ে আছিস, ভেবে দেখ, তুই মনে কর এখানে দাঁড়িয়ে আছিস সাপোজ, এবার মনে কর তোকে এই দিক থেকে একজন ফোর্স দিচ্ছে, এই দিক থেকে একজন ফোর্স দিচ্ছে, তা তুই এইদিকে যাবি। এবারে কেউ যদি এই দিক থেকেও ফোর্স দিয়ে দেয় মনে কর, তখন কি এইদিকে যাবি? ডিপেন্ড করছে তো কোন ফোর্সটা বেশি কোন ফোর্সটা কম, তার উপরে কোন দিকে যাবি। তার মানে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত নেট ফোর্সের উপরে ডিপেন্ড করছে, নেট ফোর্সের উপর ডিপেন্ড করছে যে বস্তুটার গতি কোন দিকে হবে। এইবারে মনে কর আমি যদি এজিউম করি, আমি যদি ধরে নিই যে এই দিকে যে দুজন তোকে ফোর্স দিচ্ছিল তারা এখন দেয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই তুই এদিকেই যাবি। তার মানে কি এই ফোর্সটাকে এই মুহূর্তে আমি কনসিডার করছি না। কারণ দেখ একসঙ্গে সবগুলো পড়া যাবে না, তার কারণ দেখ আমরা নিউটনস ল যখন পড়ছি আমাদের তো এখনো ঘর্ষণ পড়া হয়নি, তাহলে তুই কি করে ঘর্ষণ ফোর্স বলে দিলে বুঝতে পারবি না। আমরা নিউটনস ল চ্যাপ্টারে ওই জন্য ঘর্ষণ বলটা আমরা নেই ধরে নেবো যে সারফেস গুলো খুবই মসৃণ, ঠিক আছে। আর দেখ বস্তুর গতির উপরে এই ক্ষেত্রে অন্তত অভিকর্ষজ বল কোনো কাজ করবে না, কেন বলতে? কারণ এটা লম্ব ভাবে আছে, অভিকর্ষ বল কোন দিকে আছে? এইদিকে, এমজি। তাহলে এমজির এইদিকে কোনো উপাংশ নেই। কিন্তু যেমন তুই যদি বলিস একটা বস্তুকে উপর দিকে যদি ছুঁড়ে দিই সাপোজ, তাহলে কেমন গতিবেগ হলো তার? এরকম পার্শ্বের গতিবেগ হলো। কেন? এখানে কে মেন বল কে ছিল? এমজি। তাহলে বুঝতে পারছিস যে সবগুলোকে একসঙ্গে পড়া সম্ভব নয়, স্টেপ ওয়াইজ আমরা পড়ছি, তারপরে সবকে একসঙ্গে ইনভলভ করবো। যেমন এইখানে আমরা যে যে বলগুলো পড়বো সেগুলো আমি সব বলবো আস্তে আস্তে, যে কি কি বল আছে, কোন চ্যাপ্টারে কোনটা পড়া হবে সব বলবো। কারণ দেখ যতক্ষণ আমরা ঘর্ষণ পড়ছি ততক্ষণ তো আমরা ঘর্ষণ বলের ক্যারেক্টারিস্টিক জানিনি, তাহলে এখানে ইনভলভ করলে আমরা পারবো না। যখন ঘর্ষণ পড়বো তখন এটাও পড়বো আবার ওটাও পড়বো, ঠিক আছে। আবার যখন বৃত্তীয় গতি পড়বো তখন ঘূর্ণন ইফেক্টও দেখবো। এখানে আমরা ঘূর্ণন ইফেক্ট দেখবো, আমরা এখানে ধরে নেবো সব বস্তু পিছলিয়ে যাচ্ছে। তো তুই বলতে পারছিস যে স্যার যদি তাহলে আমি এর চাকা লাগিয়ে দিই, এই যে ব্লকটা আছে চাকা লাগিয়ে দিলাম মনে করো, তাই যদি সামনের দিকে যায়, তো তখন তো সেটা আমরা এইখান থেকে অ্যানালিসিস করতে পারবো না, আমাদের বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি সম্পর্কে জানতে হবে। তাহলে এইখানে আমি বলছি, আমি যে কেসটা এখানে ডিসকাস করছি সেই কেসটাতে এই যে কথাটা আমরা বলছি এক্ষেত্রে বস্তুর গতিপথ হবে সরলরৈখিক, সেটা তখনই পসিবল যদি অনলি ফোর্স প্রেজেন্ট ইন দ্য সিস্টেম ইজ ক্যাপিটাল এফ, শুধুমাত্র ক্যাপিটাল এফ এই সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকবে এবং সেটা কন্টিনিউয়াসলি দিতে হবে, কোনো সময় সেটা ছেড়ে দিলে হবে না, তাহলে তো বস্তু তো নিজে তখন তখন নিজের মতো চলবে। নেক্সট কেসটা করলে আরো বুঝতে পারবি, কেস 2টা আরো এটা ক্লিয়ার হবে। আমি কেস 2 তে যাচ্ছি। কেস 2 তে আমরা বলছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখ থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে কি রকম হবে? এদিকে বস্তুর ভেলোসিটি, এদিকে হচ্ছে ফোর্স। কেউ বলতে পারি বস্তুর গতিপথ কিরকম হবে? যাতে করে সবসময় ভেলোসিটির সঙ্গে ফোর্স পারপেন্ডিকুলার থাকে, প্রত্যেক মুহূর্তে পারপেন্ডিকুলার থাকে। কখন এটা পসিবল? যদি কোনো একটা বৃত্তীয় গতিতে ঘুরে, দেখ মনে আমি এইখানে বস্তুটা আছে ধরে নিচ্ছি, কোনো একটা মুহূর্তে বস্তুটা, যে বস্তুটার কথা আমি বলছি এরকম জায়গায়, তাহলে এর ভেলোসিটি কোন দিকে? স্পর্শক বরাবর। এই মুহূর্তে এর উপর প্রযুক্ত বল কোন দিকে হবে বলতে? কেন্দ্র বরাবর।
তাহলে কত হচ্ছে এফ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তুই যে কোনো একটা জায়গা চুজ করে নে, এইখানে মনে করেন হচ্ছে এইখানটাতে যে কোনো পজিশন চুজ করে, পার্টিকেলটা মনে কর যখন এইখানে আছে সাপোজ ভাব এই বরাবর কত হবে ভেলোসিটি ভি স্পর্শক বরাবর, আর ফোর্স কোন দিকে হবে? এটা একমাত্র বৃত্তীয় গতি হলেই সম্ভব যে যে কোনো মুহূর্তে তার যে ভেলোসিটি এবং তার যে ফোর্সের ডিরেকশন সেটা লম্ব যে কোনো পয়েন্টে। তার মানে কি প্রত্যেক মুহূর্তে কোনো একটা বস্তুকে যদি তুই তার বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণে বল দিতে পারিস তাহলে বস্তুটা কিসে ঘুরবে? বৃত্তীয় গতিতে ঘুরবে। একটা রিয়েলিস্টিক এক্সাম্পল তোকে আমি দিতে পারি, তোরা ছোটবেলায় হয়তো খেলেওছিস অনেকে, যে একটা সুতো বড় সুতোর মাথায় একটা তোর পাথরকে বেঁধে দিলি, দিয়ে আঙ্গুলে বেঁধে এরকম করে ঘুরাস, আঙ্গুলে মনে কর পাথরটাকে সুতোর একটা প্রান্ত বাঁধলি আর একটা প্রান্ত পাথর বাঁধলি, দিয়ে আঙ্গুলটাকে এমনি এমনি করে দিয়ে পাথরটা ঘুরাস, ওটা বৃত্তীয় পথে ঘুরতে থাকে, এরকম সার্কুলার মোশন হয়। তো দেখবি ওই সার্কুলার মোশনটার ক্ষেত্রে যদি সুতোটা কোনো সময় ছিঁড়ে যায় না, তাহলে বস্তুটা স্পর্শক বরাবর সোজা বেরিয়ে চলে যায়। মানে আমি বলতে চাইছি ব্যাপারটা যে এইখানে মনে কর আমি একটা এরকম একটা বৃত্তীয় গতিতে তুই ঘোরাতে চাইছিস, তো এরকম একটা সুতোকে বেঁধে দিয়েছিস, এখানে তোর আঙুলটা আছে দিয়ে ভাবে ঘোরাচ্ছিস, তাহলে কি যে কোনো মুহূর্তে কি হচ্ছে বলতে বস্তুটার যে বেগ আছে সেটা তো স্পর্শক বরাবর আছে, আর তুই সুতোর দ্বারা এদিকে একটা টান বল দিচ্ছিস, সবসময় ভেতর দিকে একটা টান বল দিচ্ছিস, তোর আঙুলে বাঁধা আছে মানে কি সবসময় টান বল ভেতর দিকে কাজ করছে, সেটা কি বেগের সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণে, সবসময় পারপেন্ডিকুলার টু ভি অলওয়েজ। তাহলে এফ ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ভি। ওই জন্য কি হচ্ছে কোনো মুহূর্তে যদি ছিঁড়ে যায় তাহলে কি বলটা জিরো হয়ে যাচ্ছে ভেতর দিকে, তাহলে তখন কি ভেলোসিটিটা সেই মুহূর্তে কোন দিকে থাকছে? স্পর্শক বরাবর থাকছে, তাহলে স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে পার্টিকেলটা। এইবারে দেখ তুই যদি বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করিস, সিচুয়েশনটা যদি কোনোদিন এটা করেছিস, নাহলে বাড়িতে গিয়ে করতে পারিস, বাড়িতে আছো ক্লাস শেষের পরে করতে পারিস, দেখবি যে পার্টিকেলটা ঘুরবে না বৃত্তপথে ওটা এক্স্যাক্টলি একদম স্ট্রেট বৃত্তপথে ঘুরবে না, একটু নিচের দিকে ঝুলে থাকবে, দিয়ে এইভাবে ঘুরবে দেখবি। মানে এক্স্যাক্ট যে হরাইজন্টাল সার্কেল যেটা মানে অনুভূমিকের সঙ্গে সমান্তরাল যে বৃত্তপথ সেটা তুই করতে পারবি না। কেন বল দেখি? বল, একটু আগে যে কোশ্চেন করছিলিস সে বুঝতে পারছিস? কারণ এখানে এমজি ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, নিচে দিয়ে ত্বরণটা কাজে হচ্ছে নিচের দিকে অভিকর্ষ ত্বরণ আছে, অভিকর্ষ বল আছে, তাহলে নিচের দিকে নামাতে চাইছে। কিন্তু যদি আমি অভিকর্ষ বলটাকে ইগনোর করি, যদি আমি মনে করি যে অভিকর্ষ বল নেই বা কোনো অভিকর্ষহীন স্থানে এটা করি, তাহলে কি হবে? একদম ফ্ল্যাট সার্কেলে ঘুরবে। ওই জন্য আমরা বলতে চাইছি যে আমরা এখানে যে শেপটার কথা বলছি, অবজেক্টের যে গতিপথের কথা বলছি বা যে শেপটার কথা বলছি, সেই শেপটা তখনই সম্ভব যখন যে ফোর্সটা এখানে ইনভলভ আছে আমি ভাবছি অনলি সেই ফোর্স গুলোই থাকবে। আদার্স কোনো বাইরের ফোর্স যদি আমরা কনসিডার করি তাহলে আমি যে গতিপথটার কথা বলছি সেই গতিপথটা হবে না। সেই গতিপথটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে ওই ফোর্সটার আর যে ফোর্সটা দেওয়া হয়েছে তাদের লব্ধি বলটা কিরকম হচ্ছে, তাহলে সেটা আমাদের এখানে ডিসকাশনের বিষয় নয়। তাহলে এখানে লিখ, এক্ষেত্রে গতিপথ হবে বৃত্তাকার। এক্ষেত্রে গতিপথ হবে বৃত্তাকার। গতিপথ হবে বৃত্তাকার। ক্লিয়ার ব্যাপারটা? কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস কোশ্চেন। নেক্সট আমরা কেস 3 তে যাব, যেখানে আমরা বলতে চাইছি যে থিটা যে কোনো অ্যাঙ্গেল, এখানে দেখ থিটার কতগুলো পার্টিকুলার আমরা অ্যাঙ্গেল ধরেছি, থিটা সমান 0 ধরেছি, থিটা সমান 180 ধরেছি, থিটা সমান 90 ধরেছি। তাহলে এগুলো ছাড়া যদি অন্য যে কোনো কোণ হয় তখন গতিপথ কিরকম হবে? তাহলে কেস 3, কেস 3 তে থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি।
থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এটা যে কোনো সিচুয়েশন নিচ্ছি আমি, যে কোনো সিচুয়েশন মনে করো আমি নিলাম। তাহলে এই বরাবর হচ্ছে যে ফোর্স, আর এই বরাবর মনে করো ভেলোসিটি। এই কোণটা মনে করো থিটা। এফ এর আমরা কি দুটো উপাংশ পাবো? যদি একটা নির্দিষ্ট কোণে আছে এফ, তাহলে এফ এর এইদিকের উপাংশ, এইদিকের উপাংশ হয়ে যাবে এফ সাইন থিটা, আর এইদিকের উপাংশ হয়ে যাবে এফ কস থিটা। এফ কস থিটা। তাহলে তুই ভেবে দেখ, এফ কস থিটা কি করতে চাইবে? বেগটাকে বাড়াতে চাইবে, কারণ এফ কস থিটা এইদিকে আছে, বেগের দিকে আছে। আর এফ সাইন থিটা কি করতে চাইবে? একে অভিমুখটা পরিবর্তন করতে চাইবে, মানে বৃত্ত পথে ঘোরাতে চাইবে। এফ সাইন থিটা বেগের সঙ্গে কি পারপেন্ডিকুলার আছে না, লম্ব আছে। আমরা কি বললাম যে বেগের সঙ্গে যদি লম্ব থাকে তাহলে বৃত্ত পথে ঘোরাতে চাইছে। তাহলে এইখানে আসলে কেস 1 কেস 2 দুটো একসঙ্গে উপস্থিত আছে। কেস 2টা কখন হচ্ছে? যখন এফ সাইন থিটা ভি এর সঙ্গে লম্ব, আর কেস 1 কখন হচ্ছে? যখন এফ কস থিটা ভি এর দিকে আছে। তার মানে কোণাটা একই সঙ্গে বৃত্তীয় পথে ঘুরবে এবং সরলরৈখিক পথেও যাবে। দুটো কেস একসঙ্গে ঘটবে, কেস 1 আর কেস 2। তার মানে কি হবে বল দেখি? বৃত্তীয় সরলরেখা একসঙ্গে, করে হবে। হ্যাঁ। তার মানে কিরকম গতিপথটা হবে দেখ, যে এফ সাইন থিটার জন্য কোণাটা এরকম বৃত্ত পথে ঘুরতে চাইবে, সেই মুহূর্তে কি করবে? এফ কস থিটা আবার একে সামনের দিকে নিয়ে চলে যেতে চাইবে। আবার এফ সাইন থিটা বৃত্ত পথে ঘোরাতে চাইবে, এফ কস থিটা আবার বৃত্তটা এরকম ভাবে সরে সরে যাবে। এফ সাইন থিটা কি করতে চাইবে? বৃত্ত পথে ঘোরাতে চাইবে, কিন্তু এফ কস থিটা সামনের দিকে টেনে নেবে। আবার এফ সাইন থিটা বৃত্ত পথে ঘোরাতে চাইবে, এফ কস থিটা সামনের দিকে টেনে নেবে। কন্টিনিউয়াসলি এরকম ভাবে একটা পাথ তৈরি হবে, কন্টিনিউয়াসলি। তাহলে এই যে পাথটা, এটাকে বলা হয় হেলিক্যাল পাথ বা কুণ্ডলীকৃত। হেলিক্যাল পাথ বলা হয়, কুণ্ডলীকৃত পাথ। স্প্রিং এর মতো দেখতে কিছুটা। স্প্রিং যেমন হয় না, গুটানো থাকে স্প্রিংটা, একটা করে সার্কেল থাকে, বৃত্ত থেকে আবার একটু সামনের দিকে এগিয়ে যায়, আবার সার্কেল থেকে আবার সামনের দিকে এগিয়ে যায়, ঠিক স্প্রিং এর মতো গতিটা হবে। এটাকে হেলিক্যাল বলা হয়, হেলিক্স। এই জিওমেট্রিটার নাম হচ্ছে হেলিক্স। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখ, তার মানে এই এফ আর ভি এর অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এই তিন রকমের পাথ বেসিক্যালি হতে পারে, যদি কেবলমাত্র এফ থাকে। যদি কেবলমাত্র এফ থাকে এবং সেটা কন্টিনিউয়াসলি দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে বল, এবং বল কি করে? তাহলে বল মেনলি দেখ, আমরা তখন কি বললাম, বল মেনলি ভি ভেক্টরকে চেঞ্জ করে, ভি এর মান এবং অভিমুখ দুটো যে কোনো একটা চেঞ্জ করতে, দুটোকেই চেঞ্জ করতে পারে। সেটা ডিপেন্ড করছে থিটার উপরে। আবার তার উপরে ডিপেন্ড করে এটাও ডিসাইড করা যাচ্ছে যে কোনটার ফিউচার পাথ কিরকম হবে, পার্টিকেলটার গতিপথ কিরকম হবে। এবার আমরা দেখবো যে এই যে এফটার কথা বলছি, সেটা অ্যাপ্লাইড ফোর্স, বাইরে থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সিস্টেমটার নিজস্ব প্রপার্টির জন্য কিছু ফোর্স অ্যারাইজ করবে, যেমন লম্ব প্রতিক্রিয়া, টান বল, ঘর্ষণ বল, যেগুলো তোরা বলছিস। তাহলে দেখ, তোরা অনেক ধরনের ফোর্স পড়েছিস, ক্লাস 9 থেকে পড়েছিস, সংস্পর্শ বল, অসংস্পর্শ বল, টান বল, লম্ব বল, হ্যাঁ, তো স্থির তড়িৎ বল, তড়িৎ চুম্বকীয় বল, নিউক্লিয় বল, বিভিন্ন ধরনের বল পড়েছিস। আমি চেষ্টা করছি সেই ক্যাটাগরিটাকে তোদের কাছে দেওয়ার, যে এরকম কি কোনো নির্দিষ্ট কোনো বিভাজন আছে বলের, যে বল কত প্রকারের ও কি কি? আমি যদি জিজ্ঞেস করি, নির্দিষ্ট কি কোনো বিভাজন আছে? তুই কি জানিস যে বলের কোনো নির্দিষ্ট বিভাজন আছে? আমি যদি জিজ্ঞেস করি বল কত রকমের হয়, নেক্সট হেডিং কর বলের প্রকারভেদ, টাইপস অফ ফোর্স। বলের প্রকারভেদ। দেখ, তোদেরকে আমি বলে দিই যে বল হচ্ছে বেসিক্যালি 4 রকমের। ইন জেনারেল প্রকৃতিতে বল 4 রকমের হয়, যদি আমরা এই চ্যাপ্টারে ওই বলগুলো নিয়ে তেমন ডিসকাস করবো না, কিন্তু ইন জেনারেল যদি বলিস যে ইউনিভার্সে কত রকমের বল আছে, ইউনিভার্সে মোট 4 রকমের বল আছে। দেখ, 4 টাইপস অফ ইন্টারাকশন বলা হয়, পপুলারলি নোন এজ 4 টাইপস অফ ইন্টারাকশন। 4 রকমের বল আছে, কি কি? দেখ, নাম্বার 1 মহাকর্ষ বল, এটাকে বলা হয় গ্রেভিটেশনাল ফোর্স।
নাম্বার 2 ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল। নাম্বার 3 স্ট্রং ফোর্স বা শক্তিশালী বল। স্ট্রং ফোর্স। নাম্বার 4 দুর্বল বল বা উইক ফোর্স। এই যে লাস্টে যেটা বললাম না, স্ট্রং ফোর্স আর উইক ফোর্স, এগুলো মেনলি নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয় বল, এগুলো নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে, নিউক্লিয়ার ফোর্স। তো দেখ, তুই যে কোনো বলের কথাই বল না কেন, তারা এই 4 ধরনের মধ্যে যে কোনো একটার মধ্যে পড়ে যাবে। তুই যা কিছু বল, টান বল, ফ্রিকশনাল ফোর্স, যা বল, নর্মাল রিয়াকশন, যে কোনো বল, সমস্ত বল এই 4 ধরনের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যাবে। এটা হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন অফ ফোর্স। এটা আলটিমেট ক্লাসিফিকেশন, সব থেকে মডার্ন ক্লাসিফিকেশন, লেটেস্ট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পার্টিকেল ফিজিক্স। তুই জেনে রাখ, এই প্রত্যেকটা বল উৎপন্ন হওয়ার পিছনে একটা নির্দিষ্ট কণা কাজ করে। যেমন মহাকর্ষ বল উৎপন্ন হওয়ার পেছনে গ্রেভিটন কণা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হওয়ার পেছনে ফোটন কণা, তেমনি স্ট্রং উইক ফোর্স মানে নিউক্লিয় বলের জন্য দায়ী নিউক্লিয়াস কিছু মাইক্রোস্কোপিক পার্টিকেল, যেমন বোসন কণা, WZ বোসন কণা, এইসব কাজ করে। পাই মেসন, তোরা জানিস যে নিউক্লিয়ার ফোর্সের জন্য পাই মেসন কণা কাজ করে। তাই দেখ, সেই পার্টিকেল ফিজিক্সের লেটেস্ট হচ্ছে ক্লাসিফিকেশন এটা। কিন্তু এই চ্যাপ্টারে আমরা পড়ছি মেকানিক্স, আমরা এইরকম ধরনের বিভাজন পড়বো না, বুঝতে পারছিস? এবং দেখ, আমরা মহাকর্ষ বল পড়ার জন্য একটা আলটিমেটলি চ্যাপ্টার ছেড়ে রেখেছি। চ্যাপ্টার বললে ভুল, একটা ইউনিট আছে, ইউনিট 6 এ আমরা মহাকর্ষ বল পড়বো। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পড়বো পুরো 11 জুড়ে, 12 জুড়ে। ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স আলাদা আছে। আর নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে পড়বো অবশ্যই ক্লাস 12 এর নিউক্লিয়ার ফিজিক্স বলে একটা চ্যাপ্টার আছে। তাহলে কোশ্চেন হবে, এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারে যে বলগুলো পড়বো তারা কেউ হয়তো মহাকর্ষ বলের অন্তর্গত, কেউ হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের অন্তর্গত বেসিক্যালি। যেমন তোকে যদি আমি এক্সাম্পল দিই, এমজি ফোর্সটা কি ফোর্স? মহাকর্ষ বল। আমরা যদি তোকে এক্সাম্পল দিই লম্ব প্রতিক্রিয়া, তোরা হয়তো এগুলোর সঙ্গে একটু আধটু পরিচয় আছিস, আমি ডিটেলস বলবো। যে একটা বস্তু আমাকে স্মল এম ভরের বস্তু যদি এদিকে এমজি ফোর্স দেয়, তাহলে এদিকে তার নর্মাল রিয়াকশন এন দিবে। তাহলে এই যে রিয়াকশন ফোর্স এন, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল। এই যে টান বল, মনে কর একটা একটা বস্তু, একটা সুতোকে মনে কর এইভাবে টান টান করে বাঁধা অবস্থায় আছে, বা দুজনে মনে কর দড়ি টানাটানি খেলা একটা সুতোকে টানছে এইভাবে, তাহলে সেখানে টান বল উৎপন্ন হয়। এই টান বল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কেন এই টান বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কেন নর্মাল রিয়াকশন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আমি নেক্সট ক্লাসে অবশ্যই বলবো যখন এগুলা নিয়ে ডিসকাস করব। আমরা বিভিন্ন রকম বল এবং সেই বলগুলার বিভিন্ন রকম সিস্টেমে তাদের যে ডিরেকশন, কিরকম ডিরেকশন হয় সেই বলগুলার, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এবং আগে থেকে আমরা সেগুলো জেনে রাখবো, অঙ্কে যখন এরাইজ করবে বিভিন্ন প্রবলেমে, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক করার ক্ষেত্রে যে আমাকে সিস্টেমটাকে অবজার্ভ করতে হবে, যে সিস্টেমটার উপরে কি কি বল কাজ করছে। কাজে তুই যদি সমস্ত রকমের বল সম্পর্কে আইডিয়া না থাকে, তুই সিস্টেমটা দেখে বুঝতে পারবি না যে সিস্টেমটার মধ্যে কি বল কাজ করছে। একটা ডায়াগ্রাম আঁকা থাকলে সেখান থেকে বুঝতে হবে কি বল কাজ করছে। তো সেটাই আমরা বেসিক ফান্ডামেন্টাল গুলো ক্লিয়ার করছি, ঠিক আছে? তোদের বইতে দেখবি এই চ্যাপ্টারটা এরকম ভাবে পড়ানো নেই, জাস্ট যেমন তোরা ক্লাস 9 এ পড়েছিলি ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল দিয়ে অ্যানালিসিস করেছে, কিন্তু আমাদের ওইভাবে পড়লে চলবে। এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডায়নামিক্সের এটা প্রথম চ্যাপ্টার, বাকি সব চ্যাপ্টারে যে অঙ্ক করার পদ্ধতি একদম সিমিলার পাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে থাক। নেক্সট দিন আমরা বিভিন্ন রকমের বল পড়বো এবং সেই বলগুলোর বিভিন্ন ডিরেকশন পড়বো এবং কিভাবে সেই বলগুলোকে ইউজ করে নিউটনস ল থেকে অঙ্ক করা যাবে সেটা দেখবো। এখানে নিউটনস ল বলতে মেনলি এফ ইকুয়াল টু এমএস সেকেন্ড ল এর কথা বলছি আমি। ফার্স্ট ল থার্ড ল তো সবসময় ইউজ হচ্ছে। প্রথমে আমি বলের সংজ্ঞা বলেছি ফার্স্ট ল থেকে, এই যে বলছি এইদিকে এন এদিকে এমজি, অ্যাকশন রিঅ্যাকশন, টান বল, এগুলো সব থার্ড ল এর অ্যাপ্লিকেশন হবে।
কিন্তু মেনলি অঙ্ক করতে হবে সেকেন্ড ল থেকে, এবং মোস্ট সিম্পল ইকুয়েশন কিন্তু অনেক কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন। এ পি ইকুয়াল টু এম এ ইকুয়েশন থেকে অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু